ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচিত বিষয় হলো পার্টিসিপিয়াল প্রিপোজিশন। পার্টিসিপিয়াল প্রিপোজিশন কি আর বাক্যে কোন কোন সিচুয়েশনে এদের ব্যবহার করা হয় সবকিছু বিস্তারিত আলোচনা করব। তোমাদের একটা বিষয় বলে রাখি, পার্টিসিপিয়াল প্রিপোজিশন ইংরেজিতে খুবই কম, কাজেই এগুলোকে মনে রাখা খুব সহজ। তোমরাও এই পার্টিসিপিয়াল প্রিপোজিশনগুলো শিখে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমে পার্টিসিপিয়াল প্রিপোজিশনের ডেফিনিশনটা দেখে নাও। আ পার্টিসিপিয়াল প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ। পার্টিসিপিয়াল প্রিপোজিশন হলো একটা শব্দ বা শব্দগুচ্ছ ফর্মড, যা গঠিত হয় ফ্রম আ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল থেকে যা গঠিত হয়। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, অর পাস্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল থেকে, অর্থাৎ V3 ফর্ম। বাট ফাংশনস লাইক আ প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশনের মতো কাজ করে। আমরা জানি পার্টিসিপল মাত্রই অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে, কিন্তু এরা গঠনগতভাবে প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল হলেও সেন্টেন্সে প্রিপোজিশনের মতো কাজ করে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবারে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো। পার্টিসিপিয়াল প্রিপোজিশনস অ্যাড টাইম, কন্ডিশন, কজ, কন্ট্রাস্ট, ইনক্লুশন, এক্সক্লুশন, কম্প্যারিজন, রেফারেন্স টু দ্য সেন্টেন্স। তাহলে পার্টিসিপিয়াল প্রিপোজিশন সেন্টেন্সে কি কি অ্যাড করে? টাইম সময়, কন্ডিশন শর্ত, কজ কারণ, কন্ট্রাস্ট বৈপরীত্য বা অপোজিট আইডিয়াস, ইনক্লুশন কোনো কিছু অন্তর্ভুক্ত করা ইনক্লুড করা, এক্সক্লুশন বর্জন কোনো কিছু এক্সক্লুড করা, কম্প্যারিজন তুলনা, রেফারেন্স কোনো কিছু সম্বন্ধে বা সম্পর্কে বা বিষয়। এইগুলো পার্টিসিপিয়াল প্রিপোজিশন একটা সেন্টেন্সে অ্যাড করে। আর এই কটা সিচুয়েশনে আমরা এই পার্টিসিপিয়াল প্রিপোজিশন ব্যবহার করি। এবারে একটা এক্সাম্পল দিয়ে পার্টিসিপিয়াল প্রিপোজিশনটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো, কনসিডার। কনসিডারের অর্থ হচ্ছে বিবেচনা করা, এটা হচ্ছে ভার্ব। আবার দেখো কনসিডারিং, কনসিডারের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাংলা অর্থ কি হয়ে যাবে? বিবেচনা করে, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে দেখো কনসিডারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অথচ প্রিপোজিশনের কাজ করছে। এমন পার্টিসিপলকে আমরা পার্টিসিপিয়াল প্রিপোজিশন বলি। এবার আমরা পার্টিসিপিয়াল প্রিপোজিশনের স্ট্রাকচার দেখব। দেখো প্রথমে আসবে পার্টিসিপিয়াল প্রিপোজিশন, আর পার্টিসিপিয়াল প্রিপোজিশনের পরে আসবে নাউন অথবা নাউন ফ্রেজ। আবার কিছু কিছু ক্ষেত্রে নাউন ক্লজও বসে। জেনারেলি পার্টিসিপিয়াল প্রিপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বসে, কিন্তু কিছু কিছু পার্টিসিপিয়াল প্রিপোজিশন আছে যাদের পরে অলওয়েজ নাউন ক্লজ বসে। প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে গঠিত কিছু পার্টিসিপিয়াল প্রিপোজিশন দেখব। যেমন দেখো কনসিডারিং, যার বাংলা অর্থ হচ্ছে বিবেচনা করে অথবা ধরে নিয়ে। বাক্য দেখো, তার বয়সের কথা বিবেচনা করে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। অনুবাদ কি হবে? কনসিডারিং হিজ এজ হি কুড বি রিলিজড। এখানে দেখো কনসিডারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা প্রিপোজিশনের কাজ করছে, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হিজ এজ। এই অবজেক্টটা হচ্ছে নাউন ফ্রেজ। এই কনসিডারিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন। 2 নম্বর হচ্ছে জাজিং। এই জাজিংয়ের সাথে প্রিপোজিশন বাই ইউজ হয়। এটা একটা পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। বাংলা অর্থ হয় পর্যবেক্ষণের ওপর বিবেচনা করে বা ভিত্তি করে। বাক্য দেখো, আবহাওয়া দেখে বিবেচনা করলে বা আবহাওয়া পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আমাদের ভেতরে থাকা উচিত। কি হবে? জাজিং বাই দ্য ওয়েদার উই শুড স্টে ইনসাইড। এখানে দেখো জাজিং বাই, এটা একটা পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। জাজিংয়ের সঙ্গে অনেক সময় এই বাইয়ের বদলে ফর্মও ইউজ করা হয়। যেমন এই বাক্যটা দেখো, দেখো জাজিং ফর্ম, এটাও একটা পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থ একই হয়। এবার বাক্য দেখো, তার উচ্চারণ দেখে বিবেচনা করলে মনে হয় সে এখানকার নয়। কি হবে? জাজিং ফ্রম হার অ্যাসেন্ট
সি ইজ নট ফ্রম হিয়ার। এখানে দেখো জাজিং ফর্ম, এটা একটা পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। 3 নম্বর হচ্ছে ফলোয়িং, অর্থ হয় পরে বা পরবর্তী। মিটিংয়ের পর আমরা একত্রে লাঞ্চ করলাম। ফলোয়িং দ্য মিটিং উই হ্যাড আওয়ার লাঞ্চ টুগেদার। এখানে দেখো ফলোয়িং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর এর অবজেক্ট হচ্ছে দ্য মিটিং, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আবার দেখো ফলোয়িংয়ের আরেকটা অর্থ হয় অনুসরণ করে। তার পরামর্শ অনুসরণ করে আমি উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কি হবে? ফলোয়িং হার অ্যাডভাইস আই ডিসাইডেড টু গো টু লন্ডন ফর হায়ার এডুকেশন। এখানে দেখো ফলোয়িং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর এর অবজেক্ট হচ্ছে হার অ্যাডভাইস। 4 নম্বর হচ্ছে রিগার্ডিং, যার অর্থ হচ্ছে সম্পর্কে বা সংক্রান্ত। তোমার প্রস্তাব সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ আ কোয়েশ্চেন রিগার্ডিং ইউর প্রপোজাল। এখানে লক্ষ্য করো রিগার্ডিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর এর অবজেক্ট হচ্ছে ইউর প্রপোজাল। দেখো এই রিগার্ডিংকে তোমরা অ্যাবাউট দিয়ে রিপ্লেস করতে পারো। পরেরটা দেখো কনসার্নিং, এর অর্থ হচ্ছে সম্পর্কে বা সংক্রান্ত। ম্যানেজার নতুন প্রকল্প সম্পর্কে একটা মিটিং ডাকলেন। দ্য ম্যানেজার কল্ড আ মিটিং কনসার্নিং দ্য নিউ প্রজেক্ট। দেখো কনসার্নিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর এর অবজেক্ট হচ্ছে দ্য নিউ প্রজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আবার 6 নম্বর দেখো টাচিং, এর অর্থ হচ্ছে সম্পর্কে বা সংক্রান্ত। তোমার গত চিঠি সম্পর্কে আমার কিছু মন্তব্য আছে। টাচিং ইওর লাস্ট লেটার আই হ্যাভ সাম কমেন্টস। দেখো এখানে টাচিং কিন্তু স্পর্শ করে নয়, এখানে টাচিং এর অর্থ হচ্ছে সম্পর্কে বা সংক্রান্ত। এই টাচিংটা ফর্মাল ইংলিশে ইউজ করা হয়। তাহলে দেখো এই টাচিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর এর অবজেক্ট হচ্ছে ইওর লাস্ট লেটার। 7 নম্বর হচ্ছে অ্যাসিউমিং, অর্থ হচ্ছে যদি ধরে নেওয়া হয় অথবা ধরে নিলে। বাক্য দেখো যদি ধরে নেওয়া হয় যে বৃষ্টি হবে না তাহলে আমরা পিকনিকে যাব। অ্যাসিউমিং, এই অ্যাসিউমিং এর সঙ্গে দ্যাট ব্যবহার করা হয়। এই দ্যাটটা না লিখলেও চলে। অ্যাসিউমিং দ্যাট ইট ডাজ নট রেন উই উইল গো অন আ পিকনিক। এখানে দেখো অ্যাসিউমিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর এই পার্টিসিপিয়াল প্রিপোজিশনের পরে দেখো দ্যাট ইট ডাজ নট রেন, এটা হচ্ছে নাউন ক্লজ। মনে রাখবে এই অ্যাসিউমিং এমন একটা পার্টিসিপিয়াল প্রিপোজিশন যার পরে কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে না, নাউন ক্লজ বসানো হয়। আবার দেখো সাপোজিং, এর অর্থ হচ্ছে যদি ধরে নিই। এটা সাধারণত হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাক্য দেখো যদি ধরে নিই তুমি ধনী, প্রথম তুমি কি কিনবে? সাপোজিং ইউ আর রিচ হোয়াট উড ইউ বাই ফার্স্ট। লক্ষ্য করো এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। এখানেও কিন্তু দ্যাট বসে, এই দ্যাটটা না লিখলেও চলে। এখানেও দেখো সাপোজিং এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর তারপরে দেখো নাউন ক্লজ রয়েছে। এখানে দ্যাটটা সাইলেন্ট রয়েছে। দ্যাট ইউ আর রিচ এটা হচ্ছে নাউন ক্লজ, এই পার্টিসিপিয়াল প্রিপোজিশনে অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 9 নম্বর হচ্ছে ইনক্লুডিং, যার অর্থ হচ্ছে সহ। ম্যানেজার সহ সকলে উপস্থিত ছিল, অর্থাৎ ম্যানেজারকে ধরে সকলে উপস্থিত ছিল। কি হবে? এভরিওয়ান ইনক্লুডিং দ্য ম্যানেজার ওয়াজ প্রেজেন্ট। এখানে লক্ষ্য করো ইনক্লুডিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন যার অবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার। 10 নম্বর দেখো এক্সক্লুডিং, যার অর্থ হচ্ছে বাদ দিয়ে বা ছাড়া। জনকে বাদ দিলে সকলে পরীক্ষায় পাস করেছিল। এক্সক্লুডিং জন অল পাস দ্য টেস্ট। দেখো এক্সক্লুডিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন যার অবজেক্ট হচ্ছে জন। আবার 11 নম্বর দেখো এক্সেপ্টিং, এর অর্থ হচ্ছে বাদ দিলে বা ছাড়া। জনকে বাদ দিলে সকলেই উপস্থিত ছিল। এক্সেপ্টিং জন এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট। 12 নম্বর দেখো বারিং, এর অর্থ হচ্ছে না হলে বা না ঘটলে। বাক্য দেখো খারাপ আবহাওয়া না হলে খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। কি হবে? বারিং ব্যাড ওয়েদার দ্য ম্যাচ উইল বি হেল্ড টুমরো। এখানে দেখো বারিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন যার অবজেক্ট হচ্ছে এই ব্যাড ওয়েদার। আবার দেখো বারিং এর আরেকটা অর্থ হয় ছাড়া বা বাদ দিলে। রিনা ছাড়া সবাই উপস্থিত ছিল। এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট বারিং রিনা। এখানে দেখো বারিং এর অর্থ হচ্ছে ছাড়া বা বাদ দিলে।
13 নম্বর হচ্ছে ডিউরিং, অর্থ হচ্ছে চলাকালীন। ঝড়ের সময় বা ঝড় চলাকালীন আমরা আমাদের ঘরে ছিলাম। উই ওয়ার ইন আওয়ার হাউস ডিউরিং দ্য স্টর্ম। দেখো ডিউরিং হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন, যার অবজেক্ট হচ্ছে দ্য স্টর্ম। 14 নম্বর পার্টিসিপেল প্রিপোজিশনটা হচ্ছে নট উইথস্ট্যান্ডিং, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। বৃষ্টি সত্ত্বেও আমরা হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নট উইথস্ট্যান্ডিং দ্য রেন উই ডিসাইডেড টু গো ফর আ ওয়াক। এখানে দেখো নট উইথস্ট্যান্ডিং প্রিপোজিশনের কাজ করছে, যার অবজেক্ট হচ্ছে দ্য রেন। আবার তোমরা এই নট উইথস্ট্যান্ডিংকে এই অবজেক্টের পরেও বসাতে পারো। যেমন এই বাক্যটা দেখো, দ্য রেন নট উইথস্ট্যান্ডিং উই ডিসাইডেড টু গো ফর আ ওয়াক। দেখো এই বাক্যের অর্থ কিন্তু আগের অর্থের মতোই দাঁড়াচ্ছে, কিন্তু এখানে নট উইথস্ট্যান্ডিংকে আর প্রিপোজিশন বলা যাচ্ছে না। যেহেতু অবজেক্টের পরে এই নট উইথস্ট্যান্ডিং বসেছে, তার জন্য এটাকে বলা হয় পোস্ট পজিশন। 15 নম্বর হচ্ছে পেন্ডিং, যার অর্থ হচ্ছে না হওয়া পর্যন্ত। তার অনুমোদন না হওয়া পর্যন্ত এই চুক্তি এগোতে পারবে না। পেন্ডিং হিজ অ্যাপ্রুভাল দ্য ডিল ক্যান নট গো ফরওয়ার্ড। দেখো এই পেন্ডিং হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন, যার বাংলা অর্থ হচ্ছে না হওয়া পর্যন্ত। আর এই পার্টিসিপিয়াল প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হিজ অ্যাপ্রুভাল। আর একটা বাক্য দেখো, তদন্ত না হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রাখা হবে। হি উইল বি কেপ্ট ইন জেল পেন্ডিং দ্য ইনভেস্টিগেশন। পেন্ডিং হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন, যার অবজেক্ট হচ্ছে দ্য ইনভেস্টিগেশন। এবার পাস্ট পার্টিসিপল দিয়ে গঠিত কিছু পার্টিসিপিয়াল প্রিপোজিশন দেখো। 1 নম্বর হচ্ছে গিভেন, যার অর্থ হয় বিবেচনা করে বা মাথায় রেখে। তার অভিজ্ঞতা বিবেচনা করে তার একটা চাকরি পাওয়া উচিত। গিভেন হিজ এক্সপেরিয়েন্স হি শুড গেট আ জব। এখানে দেখো এই গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল প্রিপোজিশনের কাজ করছে, যার জন্য এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন, আর এর অবজেক্ট হচ্ছে হিজ এক্সপেরিয়েন্স। 2 নম্বর হচ্ছে টেকেন টুগেদার। টেকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল আর টুগেদার হচ্ছে অ্যাডভার্ব। বাংলা অর্থ কি হয়? একসাথে ধরে নিয়ে বা বিবেচনা করে। হোয়েন কনসিডার্ড অ্যাজ আ হোল অথবা কালেকটিভলি। বাক্য দেখো, সব কিছু একসাথে বিবেচনা করলে বা সব কিছু একসাথে ধরে নিলে মামলাটা খুব জটিল। টেকেন টুগেদার দ্য কেস ইজ ভেরি কমপ্লিকেটেড। এখানে একটা বিষয় বলে রাখি, টেকেন টুগেদারকে অনেক গ্রামারিয়ান পার্টিসিপিয়াল প্রিপোজিশন বলে উল্লেখ করলেও এটাকে পার্টিসিপিয়াল ফ্রেজ বলাই যুক্তিসঙ্গত হবে। 3 নম্বর হচ্ছে গ্র্যান্টেড, যার অর্থ হয় মেনে নিও বা স্বীকার করে নিও। অ্যাডমিটিং, সে মেধাবী তা মেনে নিও বলা যায়। এই বলা যায় কিন্তু আমাদের সেন্সে ভেবে নিতে হবে, তার এখনও অভিজ্ঞতার অভাব আছে। গ্র্যান্টেড, এই গ্র্যান্টেডের সঙ্গেও দ্যাট বসে, তবে এই দ্যাটটা না লিখলেও চলে। গ্র্যান্টেড দ্যাট হি ইজ ট্যালেন্টেড হি স্টিল ল্যাক্স এক্সপেরিয়েন্স। এখানে দেখো গ্র্যান্টেড হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন, আর তারপরে দেখো অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসেছে। মনে রাখবে গ্র্যান্টেডও হলো এমন পার্টিসিপিয়াল প্রিপোজিশন যার পরে কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে না, সরাসরি নাউন ক্লজ বসানো হয়। 4 নম্বর হচ্ছে কম্পেয়ার টু অথবা উইথ। কম্পেয়ারের সঙ্গে টু অথবা উইথ দুটোই ইউজ করা যায়। এটাও একটা পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। এর অর্থ কি হয়? তুলনা করে। গত বছরের সাথে তুলনা করলে বিক্রি বেড়েছে। কম্পেয়ার টু লাস্ট ইয়ার সেলস আর আপ। এখানে দেখো কম্পেয়ার টু, এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, যার অবজেক্ট হচ্ছে লাস্ট ইয়ার। এই কম্পেয়ারের সঙ্গে উইথও ব্যবহার করা হয়। এই এক্সাম্পলটা দেখো, অন্যান্য ফোনের সাথে তুলনা করলে এইটা সস্তা। কম্পেয়ার উইথ আদার ফোনস দিস ওয়ান ইজ চিপার। এখানে দেখো কম্পেয়ার উইথ, এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, যার অবজেক্ট হচ্ছে এই আদার ফোনস। 5 নম্বর হচ্ছে বেসড অন। এটাও একটা পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থ হয় ভিত্তি করে। সত্য গল্পের ওপর ভিত্তি করে মুভিটা তৈরি করা হয়েছিল। দ্য মুভি ওয়াজ মেড বেসড অন আ ট্রু স্টোরি। এই অংশটুকু তোমরা বাক্যের শুরুতেও লিখতে পারো যে বেসড অন আ ট্রু স্টোরি দ্য মুভি ওয়াজ মেড।
এখানে দেখো বেসড অন, এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ যার অবজেক্ট হচ্ছে আ ট্রু স্টোরি। 6 নম্বর হচ্ছে প্রোভাইডেড, যার অর্থ হয় এই শর্তে যে অথবা যদি তুমি গাড়িটা নিতে পারো, এই শর্তে যে তুমি সন্ধ্যার মধ্যে ফেরত দেবে। ইউ ক্যান বরো দ্য কার প্রোভাইডেড, এই প্রোভাইডেডের সঙ্গে এই দ্যাটটা হচ্ছে অপশনাল, প্রোভাইডেড দ্যাট ইউ রিটার্ন ইট বাই ইভিনিং। এখানে দেখো এই প্রোভাইডেড হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন, আর দেখো এই প্রিপোজিশনের পরে ক্লজ ইউজ হয়েছে। মনে রাখবে প্রোভাইডেডের পরে ক্লজ ইউজ হয়। এখানেও একটা বিষয় বলে রাখি, প্রোভাইডেডকে অনেক গ্রামারিয়ান পার্টিসিপিয়াল প্রিপোজিশন বলে উল্লেখ করেছেন, কিন্তু আমরা জানি যে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কন্ডিশনকে প্রকাশ করে, তো এটা একটা বিতর্কের বিষয়। আর একটা বাক্য দেখো, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, প্রোভাইডেড দ্যাট ইট রেন্স আই উইল নট গো আউট। দেখো প্রোভাইডেডের পরে ক্লজ বসেছে। আশা করি ক্লাসটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।